সভাপতি নজরুল ইসলাম সাহেব, অঞ্চলের বিশিষ্ট কৃষক পরিবারের ব্যক্তিরা, গুরুজনেরা, সমবেত সব লোকজন, আপনাদের সকলকে আদাব, নমস্কার। ভাই প্রবীর মিশ্র বলছিলেন যে এটা একটা অরাজনৈতিক কৃষকদের সংগঠন, এই জয় কিষাণ। তার একটা প্রমাণ হচ্ছে এই যে মঞ্চের রংটা দেখেছেন, এটা কিন্তু আমরা ভেবে চিন্তে করেছি। এটা আমাদের জাতীয় পতাকা, মানে আমরা যে যা দল করি সব পতাকা নিশ্চয়ই সেই জাতীয় পতাকার মধ্যে আছে। এই রঙে সেই জন্যই মঞ্চ তৈরি করা হয়েছে। রাজনীতি ভালো জিনিস, রাজনৈতিক দলও থাকা উচিত। একটা গণতান্ত্রিক দেশে রাজনৈতিক দল থাকবে, সেটাই তো দরকার, তা নাহলে গণতন্ত্র চলবে কি করে? কিন্তু তার সঙ্গে সঙ্গে কৃষকদের স্বাধীন নিজেদের দ্বারা চালিত সংগঠনও দরকার। এই বাংলায় একটা এরকম স্বাধীন সংগঠন নেই, আর নেই বলেই দরকার এ কথা আমি বলছি না। দিল্লির আন্দোলন সম্বন্ধে যখন আমি আপনাদের বলবো, তখন আমি নতুন কি কি জিনিস শিখলাম সেই আন্দোলন থেকে, সেখান থেকে বেরিয়ে আসবে এই দরকারটা কেন। কিন্তু এই সভা শুরু করার আগে, মানে আমার বক্তব্য রাখার আগে, আমি আপনাদের সকলকে অনুরোধ করব, যদি আমরা 1 মিনিটের জন্য দাঁড়িয়ে উঠে যে 350 কৃষক দিল্লির আন্দোলনে শহীদ হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি, তাহলে সেটাই সভার সবচেয়ে জরুরি কাজ। ধন্যবাদ। 2012 সাল অব্দি আমি উকিল ছিলাম। রোজ সকালবেলা কোর্ট গাউন পরে কোর্টে যেতাম, কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করতাম। কোর্টে জজেরা, হাইকোর্ট সুপ্রিম কোর্টের জজেরা বেশিক্ষণ কথা বলতে দিত না। আগে জিজ্ঞেস করতো, মিস্টার সাহা আপনার কতক্ষণ সময় চাই? আমি বলতাম, মাই লর্ড 5 মিনিট। না 5 মিনিট হবে না, 3 মিনিটের মধ্যে শেষ করুন। সত্যি কোর্টে অনেক মামলা থাকে, তাদেরও তাড়া থাকে। আমি খুব লম্বা লম্বা ভাষণ দেওয়ার অভ্যেসই আমার নেই। আমি সারা জীবন 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, খুব বেশি হলে 10 মিনিটের মধ্যে আমার কথা বলার চেষ্টা করি। আর যদি আমি 10 মিনিটে বোঝাতে না পারি, তাহলে আমি সারা জীবন বকবক করলেও আপনারা বুঝবেন না। তাই খুব সহজে সরলে আপনাদের প্রথমেই বলে দিই, আমাদের দেশে যে কেন্দ্র সরকার এখন আছে, যে দল সেই সরকারটা গঠন করেছে, মানে ভারতীয় জনতা পার্টি, এরা এর আগেও একবার কেন্দ্রে সরকার করেছিল। 1999 থেকে 2004 অব্দি 5 বছর অটল বিহারী বাজপেয়ীর প্রধানমন্ত্রীত্বে সেই সরকার চলেছিল। আজকে যত সংকট দেখতে পাচ্ছি আমরা, তার বিষের বীজ সেই 5 বছরেই পোতা হয়েছিল, এইটা আমরা অনেকে ভুলে গেছি। এই যে কৃষি আইন নিয়ে আজকে লড়াই হচ্ছে, এর নীতি 2003 সালে লিখে তৈরি করে রাখা হয়েছিল। এই নাগরিকত্ব নিয়ে যে আমরা যুদ্ধ করছি সারা দেশে, এর সংশোধনী আইন 2003-এ তৈরি করে রাখা হয়েছিল। আজকে যে কৃষি নীতির কথা আমরা বলছি, সেই নীতি নিয়ে একটা জিনিস খুব পরিষ্কার, বিজেপি পার্টির বিশ্বাস যে সমস্ত কৃষি যদি কোম্পানিদের হাতে থাকে, তাহলে দেশের উন্নতি হবে। এটা রাজনৈতিক কথা নয়,
এটা ওদের নীতির চিন্তা। কারণ দলটা বড় বড় কোম্পানিদের দ্বারা চালিত হয়। এটা ভুল কথা যে এটা ওই ধর্মের দল বা সেই ধর্মের দল। আসলে এটা টাকা যারা রোজগার করে মুনাফা লুট করতে চায় তাদের দল। এইটা পরিষ্কার বুঝতে হবে। তাই 2003 সালে যে বীজ পুঁতে গেছিল তার বিষের গাছ আজকে গজিয়ে উঠেছে, আর সেই গাছের ফল পাড়ার চেষ্টা করছে এই নরেন্দ্র মোদীর সরকার। দেখুন, খালি চাষি নয়, এদেশে যারা খেটে খায় মানে চাষি আর শ্রমিক, এই দুজনের বিরুদ্ধেই আইন তৈরি করেছে এই সরকার। কেন করেছে? কারণ এই দুজনের হাতেই দেশের সম্পদ আছে। এই যে খাটতে পারা, এই যে শ্রম, এটা একটা সম্পদ। এই সম্পদ ভাঙিয়ে বড় বড় লোকেরা রোজগার করে। তাহলে এই যে খাটনি করছে যারা, তাদের ওপরে যদি চাবুক না চালানো যায় তাহলে ওরা আরো বড় লোক হতে পারবে না। তাই যে 43টা আইন ছিল শ্রম আইন, মানে শ্রমিকদের রক্ষা করার জন্য। বোনাস পাবে, 8 ঘন্টার বেশি কাজ করতে হবে না, বেশি ঘন্টা কাজ করলে তার ডবল রেট দিতে হবে, এরকম আরো বহু আইন ছিল। সেগুলো সব ভেঙে চুড়ে, মানে শ্রমিকদের পক্ষে যে আইন আছে সেগুলো ভেঙে চুড়ে 4টে কোড মানে 4টে আইনে নিয়ে এসছেন উনি। তাতে অনেক কিছু বাদ পড়ে গেছে। সেই ইউনিয়ন করলে চাকরি চলে যাবে, মানে আপনি ইউনিয়ন করতে পারবেন না। আপনাকে যদি 8 ঘন্টার বেশি কাজ করায় তাহলে একই মাইনেতে কাজ করতে হবে। কিন্তু আজকে আমরা কৃষকদের নিয়ে বসেছি, শ্রমিকদের আইনটা নিয়ে কথা বলবো না। কিন্তু জেনে রাখুন, শ্রমিকদের বিরুদ্ধে আক্রমণ যেরকম করেছে ঠিক একইভাবে কৃষকদের বিরুদ্ধে আক্রমণ করেছে। তা নরেন্দ্র মোদীর কি ক্ষতি করেছে কৃষকরা? কৃষকরা কোনোই ক্ষতি করেনি, কিন্তু নরেন্দ্র মোদীকে গদিতে যারা বসিয়েছে, দুটো লোক আছে, এই নিয়েও কোনো সংশয় রাখবেন না। কিন্তু পরিষ্কার ভাবে আম্বানি আর আদানি বিজেপি পার্টিকে আর্থিক সমর্থন করে টাকা পয়সা দিয়ে ভোটে জিতিয়ে সরকার গঠন করিয়েছে। এটা ওরা স্বীকার করে। ওরা এটা নিয়ে কিন্তু আমাদের সঙ্গে তর্ক করে না। কিভাবে স্বীকার করে? প্রথমবার যখন নরেন্দ্র মোদী জিতলেন, মনে করে দেখুন, আদানির হাওয়াই জাহাজ করে শপথ নিতে গেছিলেন। উনি তখন প্রধানমন্ত্রী হতে চলেছেন, সরকারি এরোপ্লেনে যেতে পারতেন, যে কোনো এরোপ্লেনে নিজে ভাড়া করে যেতে পারতেন। কিন্তু দেশকে দেখিয়ে সবার চোখের সামনে আদানি লেখা এরোপ্লেনে করে উনি শপথ নিতে গেলেন। উনি তো সেদিনই খবর পাঠিয়ে দিয়েছিল শ্যামনগরে যে ভাই, আমি আদানির জন্যই সরকার চালাবো। আমরা দেখতে পাইনি, আমরা বুঝতে পাইনি, সেটা আমাদের দোষ, দোষ তো ওনার নয়। 2016 সালে যখন আম্বানি না, মুকেশ আম্বানি জিও কোম্পানি শুরু করলো, মানে এই মোবাইল ফোনের ব্যবসা শুরু করলো, সারা দেশে 10,000 কাগজের যে সামনের পাতা থাকে সেই পাতায় প্রধানমন্ত্রী, তখন উনি 2 বছর প্রধানমন্ত্রী হয়ে গেছে, তার পূর্ণাঙ্গ ছবি দিয়ে উনাকে মডেল সাজিয়ে জিও কোম্পানি তার ফোন বিক্রি করা শুরু করলো। আমরা তো কেউ জিজ্ঞেস করিনি যে আমাদের প্রধানমন্ত্রী একটা কোম্পানির হয়ে মডেল সেজে ফোন বিক্রি করছে কেন। উনি তো অমিতাভ বচ্চন নয়, শাহরুখ খান নয়, তারা পয়সা নিয়ে কোম্পানির হয়ে বিজ্ঞাপন করে। সেদিনও আমাদের বোঝা উচিত ছিল যে জিও কোম্পানি মানে মুকেশ আম্বানির হয়ে উনি রাজ্য শাসন চালাচ্ছেন। এরা ওনাকে বলেছেন যে যেই ব্যবসাগুলো কোনোদিন মরে না, যেই ব্যবসার কোনো মন্দা নেই, এই দেশে সেই সমস্ত ব্যবসার একচেটিয়া দখল আমাদের চাই। পরিষ্কার বুঝুন, আম্বানি আর আদানি 12 মাস যে ব্যবসা চলে, যেই ব্যবসায় কোনোদিন মন্দা হয় না, সেই ব্যবসার দখল চাই বলে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী বানিয়েছে। সেই ব্যবসাগুলো কি? ঠান্ডা মাথায় ভেবে দেখুন। বিজলি ছাড়া চলে না,
তাহলে বিজলির ব্যবসা ওদের চাই। আজকাল এই ফোন ছাড়া চলে না, ফোনের ব্যবসা ওদের চাই। এতদিন অব্দি যে জিনিসটা ওরা পায়নি, যে ব্যবসাটা, যে কাজটা ছাড়া কারুর এক বেলা চলে না, সেই খাবার উৎপাদনের কাজ, খাবার বিক্রির কাজ, সেটাও ওদের দরকার ছিল। আর 2003 সালে সেই খাবার বিক্রির ব্যাপারটাকে দখল করার নীল নকশা তৈরি করে দিয়ে গেছিল অটল বিহারী বাজপেয়ীর সরকার। মানে এটা দলের নীতি। আমরা অনেকে রেগে বলছি যে নরেন্দ্র মোদী খুব খারাপ। নরেন্দ্র মোদী খুব খারাপ নয়, ওরা সকলে খারাপ। ওদের এই নীল নকশা গত 70 বছর ধরে দেশকে বিষাক্ত করাচ্ছিল, কিন্তু কারবারের ব্যাপারে ওরা এর আগের থেকেই এটা তৈরি করে রেখেছিল। তাহলে খাবার উৎপাদনের ব্যবসা মানে চাষ, খাবার জিনিস এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া, মানে গুদামে রেখে তাকে ব্যবসায় ব্যবহার করা, সেই ব্যবসা, আর খুচরো বিক্রি করার ব্যবসা, এই তিনটে ব্যবসার দখল ওরা চায়। তার মানে এই দেশে কোনো মানুষ যদি খিদে পায়, তাহলে আম্বানি ভগবানকে নমস্কার করে তবে খাবার পাবে, আর এই ব্যবসা কোনোদিন মন্দা হবে না। কিন্তু সমস্যা ছিল 90 কোটি মানুষ এই খাবার দাবারের সঙ্গে যুক্ত হয়ে আছে। 90 কোটি মানুষের জীবন জীবিকা হয় চাষ করে, নয় চাষের জিনিস বিক্রি করে, নয় মোট বয়ে, মানে ক্ষেত খামার গ্রামের সঙ্গে তাদের জীবিকা যুক্ত। তাহলে এই মানুষগুলোকে কি করা যায়? এই 90 কোটি মানুষ যদি না সরে আসে, তাহলে একচেটিয়া ব্যবসা ওদের হবে না। তাই এই তিনটে আইন। একটা আইন হচ্ছে যাতে বাজারগুলো, মানে চাষি যে ফসল নিয়ে আসবে, সেই বাজারগুলো যেন আম্বানি আদানির বাজার হয়, সরকারি বাজারগুলো যেন বন্ধ হয়ে যায়, সেটা হচ্ছে প্রথম আইন। ও যাই লিখুক, যাই নাম দিক, যতই ওতে চিনি দিক, আসল উদ্দেশ্য হচ্ছে সরকারি বাজার ভাঙো, আম্বানির বাজার গড়ো। তাহলে সেই বাজারে একবার চাষি যদি ফসল নিয়ে ঢোকে, তাহলে আম্বানি আদানির কথা মতোই চলতে হবে। দ্বিতীয় আইনটা হচ্ছে যে খালি বাজারে চাষি ফসল নিয়ে এলে হবে না, চাষি কি ফসল উৎপাদন করবে সেটাও তার দখল চাই। তাই চুক্তির ব্যবস্থা করা হয়েছে। একটা গোটা জেলার চাষিদের চুক্তি করে তার গোটা ফসলটাকে কোম্পানি কিনবে। এই চুক্তিতে প্রথম প্রথম মনে হবে যে দাম বাঁধা, আমি ফসল লাগানোর আগেই দাম ঠিক হয়ে গেল, আমি তো তাহলে ঠিকঠাক দাম পাবো, আমার চিন্তা নেই। কিন্তু আসল ব্যাপারটা হচ্ছে যদি একটা লোক এই গোটা গ্রামে ফসলটা একা কেনে, আর 1 বছর কেনে, 2 বছর কেনে, তৃতীয় বছরে গিয়ে সে যদি বলে আমি কিনবো না বা আমাকে অর্ধেক দামে দাও, তখন চাষি কি বেচার জন্য আর কাউকে পাবে? আর কেউ থাকবে না। তাহলে সেটাও একচেটিয়া কেনা হবে। চুক্তির মাধ্যমে ফসলেরও দখল হবে, জমিটারও দখল হবে। অনেকেই বলে ওই আইনে লেখা আছে, এই দেশের কৃষিমন্ত্রী বলেছেন, কোথায় লেখা আছে আমাকে দেখিয়ে দিন যে আইন জমি আমরা দখল করতে পারবো। লিখতে সবকিছু হয় না, মাথায় আমাদের বুদ্ধিও আছে। যদি ওর কথা মতো আমাকে ফসল চাষ করতে হয়, ও ছাড়া কাউকে আমি যদি বিক্রি না করতে পারি, তাহলে জমিটা আমার কি কাজে লাগবে? জমির দখল যদি ওর হাতে এমনি লেখাপড়াও না থাকে, ওই জমিতে যা ফসল উৎপন্ন হয় সবটাই তো ওর, তাহলে জমিটাও ওর হয়ে যাবে। এছাড়াও আইনে লেখা আছে যে চাষের জন্য সার বীজ যা আছে তা ওরা দেবে, আর যদি ফসল নষ্ট হয়ে যায়, বৃষ্টিতে বন্যায় নষ্ট হয়ে যায়, তাহলে সেই চুক্তি অনুযায়ী যে ও যে সার বীজ দিয়েছিল তার দাম উদ্ধার করার জন্য জমি বিক্রি করে ও টাকা উদ্ধার করতে পারে। তৃতীয় আইনটা খালি কৃষকের জন্য নয়, এই দেশের 137 কোটি লোকের জন্য।
হয়তো 2-5 কোটি লোকের জন্য নয়, কিন্তু 80% লোক, মানে 100টায় 80টা লোক যারা এত কম রোজগার করে যে রেশনের খাবার না হলে তাদের চলে না, তাদের সবাই ক্ষতি করার জন্য এই আইনটা করা হয়েছে। ভাই ভৈরব আগেই বলেছিল, আগে আইন ছিল যে 100 কুইন্টালের বেশি কেউ গুদামে রাখতে পারবে না। আইনটা এই জন্য ছিল যে কেউ যেন খাবার জিনিস যা ছাড়া মানুষ মরে যাবে সেটা যেন কেউ কবজা করে তার নিজের গুদামে আটকে না রাখতে পারে। দেশের খাদ্য সুরক্ষার জন্য এই ব্যবস্থাটা, আইনটা ছিল। আমাদের পণ্ডিত প্রধানমন্ত্রী সেটাকে উল্টে সেই আইনটাকে বাতিল করে নতুন আইন করলেন যে এখন যে যত খুশি গুদামে রাখতে পারবে। যুক্তি দিচ্ছে যে একজন আড়তদার যদি বেশি করে ফসল কেনে তাহলে সে চাষিকে বেশি দাম দেবে। এদেশে আড়তদারি মজুতদারি আমরা দেখেছি, বয়স্ক যারা আছেন তাদের মনে থাকবে, আড়তদারদের ধান্দাই হচ্ছে ফসল কম দামে কিনবো, গুদামে চেপে রাখবো, বাজারে যখন ক্রাইসিস হবে, হাহাকার হবে, তখন বেশি দামে বেচবো। সেই আড়তদার চাষিকে কোন দুঃখে ভালো দাম দিতে যাবে? সেই আড়তদার খাদ্য সংকট সৃষ্টি করবে। আর সেই আড়তদার হচ্ছে আম্বানি আর আদানি, যারা 5 বছর আগে থেকে গোদাম তৈরি করা শুরু করেছে। আমি বলছি না 2003-এ তৈরি আছে, তারপরে যেই আবার ক্ষমতা পেয়েছে 2014, তখন থেকে এই ষড়যন্ত্র শুরু করেছে যে দেশের খাবারের কারবারটা আমরা তুলে নেব। তাহলে বিজলি, মোবাইল, খাবার আর পেট্রোপণ্য, আপনারা জানেন রিলায়েন্সের পেট্রোল পাম্প আছে। পেট্রোপণ্য ছাড়া আধুনিক সমাজ আর চলে না। আমরা সেটা 2 দিন আগে দেখলাম যে আমরা যে সার, রাসায়নিক সার দিই, তার দাম এক রাতে 1200 টাকা থেকে 1900 টাকা, মানে প্রায় 1.5 গুণ বাড়িয়ে দিল। এত সাহস এদের। আমরা এটাও দেখলাম যে গত 2 মাসে প্রায় 50% গ্যাসের দাম বাড়িয়ে দিল। আর এখন কি বলছে, যদি প্রধানমন্ত্রী এখানে চলে আসেন, যদি জিজ্ঞেস করেন যে এত গ্যাসের দাম বেড়ে গেল, আপনি কিছু করছেন না, প্রধানমন্ত্রী বলবে এটা তো বাজারের ব্যাপার, আমি তো জানি না, আমি তো এটা নিয়ন্ত্রণ করি না। বাজারে যেরকম চাহিদা বাড়ছে কমছে, সেরকম ভাবে কোম্পানিরা তাদের দাম বাড়াচ্ছে কমাচ্ছে। তার মানে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস কোম্পানি ঠিক করবে তার দাম কি হবে, আমাদের নির্বাচিত কেন্দ্র সরকার বলবে আমি কিছু জানি না। ডিজেলের দাম বাড়লে কেন্দ্র সরকার বলবে আমি কিছু জানি না। আমি যদি বলি যে আমার ফসলের দাম পাচ্ছি না, কিন্তু যা যা দিয়ে ফসল উৎপন্ন করতে হয়, মানে ডিজেল লাগে, সার লাগে, সবকিছু দাম ডবল হয়ে যাচ্ছে, আমি আমার ফসলের দাম না পেলে আমার চলবে কি করে? প্রধানমন্ত্রী বলবেন আমি তো জানি না, এটা তো বাজার, তোমার ফসল যে তুমি কম দাম পাচ্ছ সেটাও বাজার। তার মানে উনি একটা বৃহৎ বাজার তৈরি করে দেবেন, আর আমরা সেই বাজারে কাঠের পুতুলের মতো নাচবো। এই হচ্ছে ষড়যন্ত্র, এটা পরিষ্কার বুঝতে হবে। এতে কোনো রাজনীতি নেই, এতে খালি টাকা, বেশি টাকা, আরো বেশি টাকা, মুনাফা লুটার একটা ধান্দা আছে। রাজনীতির নামে গরিব মানুষের কাছ থেকে সমস্ত সম্পদ কেড়ে নেওয়ার ধান্দা। তাই দিল্লি যে কৃষক আন্দোলন করছে, সেই আন্দোলন ঠিক করেছে কতগুলো জিনিস, যেটা আপনাদের বলবো। আর আন্দোলনের 2-4টে তথ্য বলবো। আপনারা টিভিতে দেখেছেন, আমি জানি সকলে কাগজেও পড়েছেন, কিন্তু তাও বলি আন্দোলনটা কিভাবে হলো। এই জয় কিষাণ আন্দোলন, 7 জন কৃষককে গুলি করে যখন মারা হয়েছিল, তখন আমরা একটা মঞ্চ তৈরি করি। মধ্যপ্রদেশে 7 জন কৃষককে পুলিশ গুলি করে মেরেছিল। তাদের অন্যায় কি? তারা তাদের রসুন ফসলের দাম চেয়েছিল। আগের সিজনে 2500 টাকা কুইন্টাল বিক্রি হয়েছিল রসুন, যখন তার আন্দোলন করছিল তখন দাম হয়ে গেছিল 600 টাকা। আরে কৃষক কি লটারি খেলে নাকি, নাকি ফাটকা করে? তার জিনিসের একটা বাধা দাম থাকবে না? সেই 7 জন কৃষককে গুলি করে মারার পরে আমরা একটা মঞ্চ তৈরি করি। তাহলে জয় কিষাণ আন্দোলন আমার সংগঠন, 250 সংগঠন মিলে সারা ভারত কৃষক সংঘর্ষ সমন্বয় সমিতি তৈরি করা হয় 2017 জুন মাসে। আমরা তারপরে লাগাতার একটাই দাবি কেন্দ্র সরকারের কাছে রেখেছি,
আমাদের সব কৃষকের সব ফসলের দাম খালি ঘোষণা নয়, গ্যারান্টি দিয়ে পাইয়ে দিতে হবে। যেরকম 100 দিনের কাজের গ্যারান্টি আছে, ফসলের দামেরও আমার গ্যারান্টির আইন চাই। 2017 আমরা প্রায় 3.5 লাখ কৃষক নিয়ে পার্লামেন্টকে ঘিরেছিলাম। 2018 তাই করেছিলাম। 2019-এ এই কৃষক আন্দোলনের চাপে 3টে রাজ্যে, যেখানে 15 বছর সরকার করছিল বিজেপি, ভোটে হেরে যায়। রাজস্থানে হেরে যায়, মধ্যপ্রদেশে হেরে যায়, ছত্তিশগড়ে হেরে যায়। তারপরে আবার এমএলএ কেনা বেচা করে আবার সরকার বানিয়েছে একটা রাজ্যে। উনি বুঝতে পারেন যে কৃষক আন্দোলন আমার পক্ষে ক্ষতিকারক, আর তারপর থেকে এই ষড়যন্ত্র আরো তাড়াতাড়ি করে। 2019-এ ছলে বলে কৌশলে জিতেছিলেন। সৌভাগ্য উনার যে কোভিডটা এসে গেল, এবং সেই সময় উনি বুঝলেন আমি এই 2003-এর নীল নকশা অনুযায়ী কৃষকদের জীবিকা কেড়ে নেওয়ার আইন যদি আনি, তাহলে এরকম জমায়েত হয়ে কেউ লড়াই করতে পারবে না। সেই জন্যই কোভিডে আইনটা আনা। কিন্তু কোভিড মিটে গেলে এই আইন আনলে দেশের সমস্ত রাস্তা বন্ধ হয়ে যেত কৃষক আন্দোলনে। ওরা বুঝতে পেরেছিল যে এটাই সুযোগ, এখানে এখন যেমন করে হোক আইনটাকে চালু করে দিতে হবে। কি তাড়াতাড়ি দেখুন, প্রথমে আইন নয় অর্ডিন্যান্স করা হলো, লোকসভায় আলোচনা করতে দিল না, রাজ্যসভায় আইনটা পাস হয়নি। বিরোধীরা বলেছিল ভোট করুন, ভোট করতে দেয়নি। বলেছিল গলার যা মুখ হয়, ইয়েস নো, গলার আওয়াজে ভোট হবে। যেদিন রাজ্যসভায় জোর করে পাস করলো, তার 24 ঘন্টার মধ্যে রাষ্ট্রপতি সই করে দিল। কি এমন জরুরি ছিল ভাই এই আইনটা? এই আইনটা তো দীর্ঘকালিক কাঠামোর আইন। এমন তো নয় যে আগামী 24 ঘন্টার মধ্যে ট্রেন ছেড়ে চলে যাবে। কিন্তু এই আইনটা জরুরি, কারণ উনি জানতেন এই আন্দোলন হবে। তখন আমরা ঠিক করি, মানে সারা ভারত সংঘর্ষ সমন্বয় সমিতি ঠিক করে যে এর বিরুদ্ধে আমরা কোভিড হোক বা না হোক 26শে নভেম্বর দিল্লি চলো ডাক দেব। সেই ডাক আমি দিই। আমি গর্ব করছি না, কিন্তু আমার ভালো লাগে যে যে আন্দোলন টিভিতে আপনারা দেখছেন, ভাবছেন পাঞ্জাবের কৃষকরা করছে, হরিয়ানার কৃষকরা করছে, তারা করছে ঠিকই, কিন্তু তাদের সঙ্গে মাথায় মাথা লাগিয়ে বুদ্ধি লাগিয়ে বাংলারও দুজন লোক আছে। আন্নান মোল্লা আছেন আর আমি আছি। তাহলে এটা বাংলার লোকেরও আন্দোলন। যাই হোক, এরপরে আমরা ডাক যখন দিলাম, আমি সত্যি সত্যি বিশ্বাস করিনি যে 2-4 দিনের বেশি কেউ বসবে। কেউ বসতে পারে নাকি 2-4 দিনের বেশি ঘর দর ছেড়ে এসে? তাই ডাকটা ছিল 26-27 নভেম্বর, 2 দিনের ডাক ছিল। পাঞ্জাব থেকে যখন ওরা বেরোনো শুরু করছে, আমি তখন রাত্রিবেলা হোয়াটসঅ্যাপে গুনছি যে কটা দল বেরোলো, 10,000 লোক হবে তো, 15,000 লোক হবে তো। 25 তারিখে আমি দেখলাম প্রায় 1.5 লাখ লোক রাস্তায় বেরিয়ে পড়েছে। আর খবর এলো যে যতক্ষণ না আইন বাতিল হচ্ছে এই ধর্ণা চলবে। তাও আমি বিশ্বাস করিনি এটা হবে। নরেন্দ্র মোদীও বিশ্বাস করেনি, ভেবেছিল 2-4 দিন হল্লা করবে চলে যাবে। পুলিশ দিয়ে আটকে দিল দিল্লির বর্ডারে। আমি পুলিশ কমিশনার, দিল্লির পুলিশ কমিশনারকে বললাম এটা ভুল করছো, আমাদের রামলীলা ময়দানে যেতে দাও বা আমাদের বোট ক্লাবে যেতে দাও। ওগুলো প্রতিবাদের স্থল। যেরকম কলকাতায় ব্রিগেড আছে, আপনাদের এখানে নিশ্চয়ই বড় মাঠ আছে। রাস্তায় লোককে আটকিয়ে দিও না, আটকে দিলে কিন্তু পুলিশেরই বিপদ হবে, তোমরা নিয়ন্ত্রণ করতে পারবে না। দিল্লির পুলিশ কমিশনার শ্রীবাস্তব সাহেব গর্ব করে দর্প করে বলল আপনারা যা পারেন করুন। আমি উত্তর দিলাম ঠিক তাই হবে সাহেব, আমরা যা পারবো তাই করব। দিল্লির 10টা ঢোকার রাস্তা আছে, আমরা বেছে সেই 5টা রাস্তায় যেইখানে পুলিশ ব্যারিকেড দিয়ে আটকালো সেইখানে বসে পড়লাম। প্রথম 1 মাস প্রায় 5 লাখ লোক ছিল, 1 লাখের বেশি ট্র্যাক্টর ছিল। নরেন্দ্র মোদী খবর পাঠায় রোজ যে বসো এটাকে মিটিয়ে নাও। সুপ্রিম কোর্টের মাধ্যমে একটা চ্যানেল করে আমাদের বলল আচ্ছা ঠিক আছে আইনটা স্থগিত করে দিচ্ছি। আর কৃষকরা আমাদের নেতৃত্বকে কি বললো জানেন?
আমরা দরকার হলে 5 বছর এইখানে বসে থাকবো, আমাদের জন্য আপনি চিন্তা করবেন না, আপনারা ভাববেন না, কিন্তু সরকারের সঙ্গে 1 ইঞ্চি আপোষ করবেন না। এইটা আমার অভিজ্ঞতা ছিল না, আমি জানতাম না যে কৃষকের বুকে এত বল আছে, তার মনে এত সাহস আছে। আমরা তাই মিটিংয়ে গিয়ে এক কথাই বললাম যে আমরা, আপনি বাতিল করুন, আমরা চলে যাব, আর আমাদের যে দাবি আছে ফসলের দামের গ্যারান্টি আইন, তা নিয়ে আমরা আবার আপনার সঙ্গে বসবো, কিন্তু বাতিল না করলে দাদা আমাদের কৃষকরা এখান থেকে যাবে না। তা মোদী এখনো ভাবছে যে বাতিল না করেও চলবে, কারণ বাতিল করাটা আসলে মুশকিল। এক, আম্বানি আদানির আদেশে আইন হয়েছে, বাতিল করলে তারা ওকেই বাতিল করে দেবে। 2, বাতিল করলে উনার যে লৌহ পুরুষ বলে উনি সারা দেশে ছবি বানিয়েছেন যে আমি 1 ইঞ্চিও সরি না, পেছনে আসতে হবে, পেছনে এলে রাজনৈতিক ভাবে ক্ষতি হবে। আমরা বুঝি, সব বুঝি। সুবিধা হচ্ছে কৃষক আন্দোলনে এখন বহু মানুষ, বুদ্ধিজীবী মানুষ যুক্ত আছে। তারা আমার মতো একজন সাধারণ লোক কাজ ছেড়ে দিয়েছে, ওকালতি ছেড়ে দিয়েছে, কেউ ডাক্তারি ছেড়ে দিয়েছে, কেউ প্রফেসরি ছেড়ে দিয়েছে, তারা 24 ঘন্টা কৃষক আন্দোলনের সঙ্গে আছে। এই অবস্থায় নরেন্দ্র মোদী ঠিক করেছে, একদিন ডেকে বলল যে তোমরা কে ভাই, আমি বারবার ভোটে জিতি, দেশের সব মানুষ আমায় সমর্থন করে, তোমরা আবার কোন কৃষকের প্রতিনিধি? তোমাদের কথা মানবো না, কারণ ভোটে আমি জিতি। তখন আমাদের মাথায় এলো যে ঠিকই তো বলছে, তাহলে ওকে ভোটে হারাতে হবে, ও ভোটে হারলে দাবি মানবে। তাই এই ভোটের সময় আমরা এসেছি। কিন্তু খালি পশ্চিমবঙ্গে কিন্তু আমরা নেই, উড়িষ্যায় তো ভোট হচ্ছে না। এই আমি বাংলা বলতে পারি বলে বাংলায় এসেছি, যে উড়িয়া বলতে পারে সে উড়িষ্যায় গেছে, সে সেখানের মানুষকে বসিয়ে বলছে ধর্ণা কোথায় হবে, রাস্তা কোথায় বন্ধ করা হবে, আন্দোলন করতে হবে। 29টা রাজ্যে কেন্দ্রীয় নেতৃত্ব টো টো করে ঘুরছে মোদীর বিরোধিতা করার জন্য। যে রাজ্যগুলোর ভোট আছে সেখানে আমরা ভোটের কথা বলছি, ভোটে হারাও এই কথা বলছি। আমরা আপনাদের কাছে সারা দেশের কৃষকের একটা চিঠি নিয়ে এসেছি, সেই চিঠিটা একটু পড়ে শোনাতে চাই। ছোট চিঠি, বেশি বড় চিঠি নয়, আজকে বোধহয় একটু বেশি বলে ফেললাম। সেই ছোট চিঠিটায় একটা আবেদন করা আছে, সেটা আপনারা একটু শুনুন। এই চিঠিটা যদি সাথীরা কেউ সকলকে দিয়েও দেন, এখানে বন্টন করে দেন, সুবিধা হবে। হ্যাঁ, ঠিক। বাংলার কৃষকের কাছে একটি আবেদন, এই ভোটে কৃষক বিরোধী বিজেপিকে উচিত শিক্ষা দিন, এই ভোটে বিজেপিকে উচিত শিক্ষা দিন। আপনারা অনেকেই এখানে বলবেন যে হ্যাঁ আমাদের অঞ্চলে বিজেপিকে হারিয়ে দেবো, আপনাকে করতে হবে না চিঠি। আসলে বিজেপিকে ভোট দেবেন কি দেবেন না খালি সেই জন্য চিঠি নয়, সারা দেশের কৃষকের হাতে এই চিঠিটা পৌঁছানো দরকার, তাইলেই কৃষক এক জায়গায় আসবে। ভাই বাংলার কৃষক সাথীরা, আপনারা আমাকে চেনেন না, আমাদের কোনোদিন দেখা হয়নি, টিভিতে কোনো ভিড়ে হয়তো আমার মুখ আপনারা দেখেছেন। গত 135 দিন ধরে আমি আমার গ্রাম ছেড়ে দিল্লির বাইরে ট্র্যাক্টর ট্রলিতে বসে আছি। হাড় কাঁপানো ঠান্ডা, প্রবল বৃষ্টির মধ্যে দিন কাটিয়েছি, এখন তো আবার মাথা ফাটা গরম পড়েছে, কিন্তু তাও আমি রাস্তায় ঠায় বসে আছি ধর্ণা দিয়ে। আমি কিন্তু নিজের কিছু হাসিল করার জন্য রাস্তায় বসে নেই, কৃষকের আগামী প্রজন্মকে বাঁচানোর জন্য আমি রাস্তায় বসে আছি, কৃষকের মান সম্মান অস্তিত্ব রক্ষা করার জন্য আমি রাস্তায় বসে আছি। ইতিমধ্যে প্রায় 350 কৃষক সাথী আমার শহীদ হয়ে গেছে, কেউ রোগে, কেউ দুর্ঘটনায়, কেউ ঠান্ডায়, কেউ কৃষকদের এই দুঃখ সহ্য না করতে পেরে আত্মহত্যা করেছে। আজ ওই 350 শহীদ কৃষক সাথীদের দিব্যি দিয়ে আপনাদের বিজেপি সম্বন্ধে কিছু তীক্ষ্ণ সত্য কথা বলতে চাই। এক, কৃষকরা চায়নি, কৃষকদের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি, তা সত্ত্বেও বিজেপি সরকার এই কৃষক বিরোধী 3টে আইন এনেছে, যা শুধু আমাদের ফসল কেড়ে নেবে না, আমাদের আগামী প্রজন্মকে ধ্বংস করে দেবে। 2,
এই আইনগুলোর বিরুদ্ধে প্রতিবাদী কৃষক নেতৃত্বকে বিজেপি দালাল, উগ্রপন্থী, দেশদ্রোহী বলে অপমান করেছে। বিজেপির মন্ত্রীরা কৃষকদের সঙ্গে আলোচনার নাটক করেছে, কখনোই মন খুলে কথা বলেনি। এটা তো আমি বলতে পারি। 11 দফা মিটিং করেছে, সবারই এক কথা বলে যে আইনটায় কি সংশোধন করতে হবে বলুন, সব সংশোধন করে দেবো, কিন্তু বাতিল করতে পারবো না। আমি আগেই বলেছিলাম সুপ্রিম কোর্টকে দিয়ে স্থগিত করিয়েছিল। একদিন বলেই বসলো, আচ্ছা আমরা 1.5 বছরের জন্য স্থগিত করে দেবো। আর আমরা একটাই উত্তর দিলাম চাষিদের কথা শুনে, যে যদি 1.5 বছরের জন্য আইন স্থগিত করে দেওয়া যায়, তাহলে বাতিল করতে অসুবিধা কি? আবার নতুন করে বসুন না, আমাদের সঙ্গে আলোচনা করুন, কি আইন চাই আমরা করে দেবো। যাই হোক, 4, বিজেপি সরকারের ইশারায় কৃষকদের উপরে কাঁদানে গ্যাস চালানো হয়েছে, জল কামান চালানো হয়েছে, লাঠিচার্জ হয়েছে, কাঁটা তার দিয়ে পশুর মতো ঘিরে রেখেছে আমাদের, আর মিথ্যে মামলা দায়ের করা হয়েছে। আমি, আমার মতো আরো অনেক 40-50 জন নেতাকে ইউএপি এর মামলা দিয়েছে। আমরা নাকি দেশ দখল করতে, লাল কেল্লা দখল করতে 26শে জানুয়ারি কৃষকদের নিয়ে চলে গেছি। মিথ্যে কথা। মামলা করতেই পারে, কি করবে? অ্যারেস্ট করে নেবে, জেলে রেখে দেবে, এর থেকে খারাপ আর কি হবে? তার জন্য কৃষক প্রস্তুত, আমরাও প্রস্তুত। কৃষকের এই অপমান আর দমন প্রতিকার করার জন্য আজ আপনাদের সাহায্য আমার চাই। কিছুদিনের মধ্যেই বাংলায় বিধানসভা নির্বাচন হবে, এটা নির্বাচনের আগে লেখা। আমি দেখেছি মোদী সরকার সত্যি মিথ্যের ভাষা বোঝে না, ভালো মন্দের তফাৎ জানে না, কোনটা ন্যায় কোনটা অন্যায় তার তোয়াক্কা করে না। এই দল একটাই ভাষা বোঝে, ভোট, আসন, ক্ষমতা। ভগৎ সিং বলেছিলেন যে ইংরেজরা কালা, তাদের বোম মারলে কানে শুনতে পাবে। আমি কাউকে বোম মারতে বলছি না, কিন্তু এই কালা বিজেপি সরকারের কান খোলার জন্য ভোটে ওদের চোট দিতে বলছি। এই কাজ করার ক্ষমতা আমার নেই, কারণ পাঞ্জাবে এখন কোনো নির্বাচন নেই, কিন্তু আপনি এই কাজ করতে পারেন। বাংলার নির্বাচন জেতার জন্য বিজেপি একেবারে ব্যাকুল হয়ে গেছে। যদি বাংলার কৃষক এই নির্বাচনে বিজেপিকে ভোটে সাজা দেয়, তাহলে বিজেপি উচিত শিক্ষা পাবে, বুঝবে যে চাষির সঙ্গে পাঞ্জা লড়লে কপালে দুর্ভোগ জোটে। যদি বিজেপি বাংলার নির্বাচনে হেরে যায়, তাহলে মোদীর অহংকার চূর্ণ হবে আর কৃষকদের দাবি মেনে নিতে বাধ্য হবে। আসলে সেটাই আমাদের উদ্দেশ্য, যে কৃষকদের দাবিটা মেনে নেওয়ার জন্য বাংলায় বিজেপিকে হারানো দরকার। আমি সারা জীবন দেখেছি বাংলার বিধানসভার ভোট বাংলার লোকের ব্যাপার। আজকে জেনে রাখুন আপনি, আর আমি দায়িত্ব নিয়ে বলছি, সারা দেশের মানুষ এই ভোটটার দিকে তাকিয়ে আছে। সারা দেশের মানুষ অপেক্ষা করে আছে, আমরা বাংলার ভোটাররা মোদীকে হারাবো, তাহলে সারা দেশ হবে, মানে লোকসভা ভোটের মতো হয়ে গেছে এই বাংলার বিধানসভা ভোট। বিজেপিকে বাদে আপনি কাকে ভোট দেবেন আপনার ব্যাপার। আমরা কোনো দলের হয়ে আপনার কাছে ওকালতি করছি না, কিন্তু একটাই হাত জোর করে নিবেদন করছি, পদ্ম ফুলের দোকান পেপার ভুল কখনোই করবেন না। গত 3.5 মাস আমি বাড়ি যাই। বাড়ির থেকে বেরোনোর সময় মা বলেছিলেন, বাবা জিতে ফিরে আসিস। আমি আমার মার সঙ্গে কবে দেখা পাবো সেটা বাংলার ভোটে আপনারা মোদীকে হারানোর উপরেই নির্ভর করছে। মোদী যদি হারে, তাহলে আমি বাড়ি ফিরতে পারবো। একজন কৃষকের যন্ত্রণা আরেকজন কৃষকই তো সবচেয়ে ভালো বুঝবে। তাই আমি আশা করব ভোট দেওয়ার সময় আপনারা এই আবেদনটা মনে রাখবেন। আর এই যে চিঠিটা পাঠিয়েছি, এটা সারা সব কৃষকের কাছে পৌঁছে দেওয়ার টাকা ক্ষমতা তো আমার নেই। যদি কপি করে গ্রামে, নিজের গ্রামে এটাকে বিলিয়ে দেন ভালো হয়, না পারলে ফোনে ফোনে বিলিয়ে দেবেন, আজকাল ফোনেও চলে। আপনার সাথী ভারতের এক কৃষক। আমার বলা শেষ হয়ে এসেছে। এই ভোটে বিজেপিকে হারাতে সারা দেশের কৃষক তাদের সংযুক্ত মোর্চা বাংলার ভোটারের কাছে, কৃষক ভোটারের কাছে, গ্রামীণ ভোটারের কাছে আবেদন জানাচ্ছে এই চিঠি মারফত।
আবেদন জানাচ্ছে এই চিঠিটা গ্রামে নিয়ে জেরক্স করে পাশের বাড়ির লোককে দিন। আমাদের কাছে যত চিঠি আছে সব আমরা এখানে দিয়ে দেবো। যে বেশি নিতে চান 20টা 25টা 50টা আমাদের কাছে আছে, আমরা দিয়ে দেবো। এইটা একটু দয়া করে গ্রামে, নিজের পাশের বাড়ি 5টা বাড়ি 10টা বাড়িতে এটা দিয়ে দিন। দুই, দিল্লির আন্দোলনের যে কি ব্যাপার, আসল সত্যটা কি, এই বইটা আমি লিখেছি। এটা একটা নাটকের মতো লিখেছি। নরেন্দ্র মোদী বনাম এই শ্যামনগরে একজন চাষি মনে করুন কথা বলছে, মোদী বোঝাচ্ছে যে আমার আইনটা কত ভালো, আর কৃষকটা আপনাদের মতোই জেদ আছে, সে মোদীকে বোঝাচ্ছে আইনটা কত খারাপ। পড়তে ভালো লাগে, মানে রাজনৈতিক লেখা তো পড়তে ভালো লাগে না, লম্বা লম্বা বড় বড় কথা থাকে। এটা একটা ছোট্ট নাটকের মতো লেখা আছে, আর বইটা খুব ছোট। তারপরে এই 5টা আইন যে আছে, এই আইনগুলোকে আমি এক পাতার মধ্যে বুঝিয়ে দিয়েছি যে আইনটা সরকার কি চাইছে, আমাদের কি ক্ষতি হবে, সরকার কার লাভের জন্য করছে, আর আইনের আসল ব্যাপারটা। আর ভাই ভৈরব যেটা বলছিলেন, এই যে কৃষকের লুট হচ্ছে, এই লুটটা হচ্ছে ওই আবার প্রথমের গল্পে ফিরে যাচ্ছে। লুট হচ্ছে একটা কারণে, যদি গ্রাম গরিব না হয় তাহলে গ্রাম থেকে সস্তায় মজুর পাওয়া যাবে না, সেই জন্য ফসলের দাম দেওয়া হচ্ছে। যেই মুহূর্তে আম্বানি আদানি হয়ে যাবে, তখন ভৈরব যা বলছিল যে যদি আটা 100 টাকা কিলো হয়ে যায়, চাল যদি 150 টাকা কিলো হয়ে যায়, বাধ্য হয়ে খেতে হবে। আর তখন হবে আম্বানি আদানির লাভের জন্য, তখন মোদী কিন্তু হাত তুলে দিয়ে বলবে এটা তো বাজার, কি করব ভাই। রেশন ব্যবস্থা বন্ধ করে দেওয়ার কথাও হচ্ছে। আমি নিজে সেই মামলায় সুপ্রিম কোর্টে তর্ক করেছি, সরকারের হয়েছিল। মুকুল রোহাতগি বলে এক উকিল, বড় উকিল, তিনি বলছেন যে খাদ্য সুরক্ষা আইন যেটা আছে, এটা একটু মন দিয়ে শুনবেন, এটা আমি অন্য কাউকে বলতে শুনিনি। খাদ্য সুরক্ষা আইন বলে একটা আইন আছে 2013 সালের, সেটার মারফতে আমরা কিন্তু রেশন পাই। সেই আইনে কত টাকায় চাল গম পাওয়া যাবে লেখা আছে একটা সূচিতে, এই 2 টাকা 3 টাকা, সেই জন্যই আমরা কমে পাই। রাজ্য সরকার চাইলে সেটা বিনা পয়সায়ও দিতে পারে, কিন্তু সেই সূচির শেষে লেখা আছে যে এই ব্যবস্থাটা 5 বছরের জন্য। এরপরে সরকার চাইলে যেই দাম সরকারের খরচ লাগছে, মানে চালটা তুলতে খরচ লাগে আজকাল 24 টাকা, গম তুলতে খরচ লাগে 27 টাকা, সেই দামে সরকার দিতে পারে। সরকার বলছে যে রেশনে বড্ড লোকসান হয়ে যাচ্ছে, তাই আমরা ওই দামে, মানে যেই দাম সরকার খরচ করছে 27 টাকা 26 টাকা, এই দামে রেশনে দেব। 27 টাকা 26 টাকা রেশনে যদি কিনে খেতে পারতাম তাহলে রেশন নিতামই না। এই ব্যবস্থার কথা ওরা ভাবছে, কিন্তু প্রথমে একদিনে ইঞ্জেকশন দেবে না, প্রথমে বলবে যে এটা খুব চুরি হচ্ছে, ইঁদুর খেয়ে নিচ্ছে, তাই আপনাদের সোজাসুজি টাকা পাঠাবো, রেশন বাবদ চাল গম ডাল না দিয়ে টাকা দেব। এই যে খাবার কেড়ে নেওয়ার, খিদের ওপরে যুদ্ধ করছে, এইটার বিরুদ্ধে সোচ্চার হওয়ার দরকার আছে। আর বলেছিলাম যে আমি যে জিনিসটা শিখেছিলাম আন্দোলন থেকে, দিল্লির আন্দোলন থেকে, যে এতদিন লোকে বসবে আমি জানতাম না, এত লোক আসবে জানতাম না, আর আমাকে যে হেঁকে বলবে যে আপনাকে ভাবার দরকার নেই আমাদের ভালো মন্দর কথা, আমরা এখানে 1 বছর বসে থাকবো, এটাও আমি জানতাম না। কিন্তু আরেকটা জরুরি জিনিস আমি জানতাম, আমি নিজেই জানতাম না যে আন্দোলনটা করবে কারা। আমি খালি ওই একটা গোল গোল জানতাম কৃষক আন্দোলন, কৃষক সংগঠন। কিন্তু আমি নিজে পরীক্ষা করে দেখলাম, এখন দিল্লিতে যদি 1 লাখ কৃষক বসে থাকে পড়ার গুলোয়, তাহলে 90,000 কৃষক স্বাধীন সংগঠন থেকে আসছে। একটা উদাহরণ দিই, ভারতীয় কিষাণ ইউনিয়ন উগ্রাহা বলে একটা স্বাধীন কৃষক সংগঠন আছে। উগ্রাহা কারুর নাম না, উগ্রাহা একটা অঞ্চল, ওদের নেতার নাম হচ্ছে যোগিন্দর সিং, বৃদ্ধ ভদ্রলোক, 74 বছর বয়স, 50 বছর ধরে কৃষক আন্দোলনই করেছে।
তার সংগঠনের মানে একটা অঞ্চলের সংগঠন, স্বাধীন সংগঠনের 60,000 কৃষক বসে আছে 4 মাস। আর একটা দল, আমি নাম নেব না, তার যে কৃষক সংগঠন আছে, বড় দল, ভারতের সবচেয়ে বড় কৃষক সংগঠন, তার লোক বসে আছে 3-4 হাজার। এইটার থেকে আমি শিখলাম যে স্বাধীন কৃষক সংগঠন অনেক বেশি মজবুত, অনেক বেশি টেকসই। কারণ তারা ভোটে লড়ে না, তারা তাদের নেতারা বলে না ভোটের সময় আমাদের মিছিলে আসতে হবে, আমাদের মিটিং ভর্তি করতে হবে। তারা 12 মাস খালি কৃষকের বিষয় নিয়ে লড়ে যায়। বীজ, খাদ, জল, কত রকম, বিজলি, 12 মাস লড়ে। সেই জন্য যোগীন্দর বাবু যখন বলে যে না এখন শ্যামনগরে সকাল হয়েছে, 60,000 লোক বলে না দাদা যখন বলছে তাহলে ঠিকই বলছে। এত তার বিশ্বাস যে 50 বছর ধরে মানুষটা কাজ করেছে। তাই আমি বলছি যে স্বাধীন কৃষক সংগঠন পশ্চিমবঙ্গে থাকা দরকার। দলীয় সংগঠন থাক, তারাও কাজ করুক, কিন্তু স্বাধীন সংগঠন থাকা দরকার। আজ জনসভায় তো স্বাধীন সংগঠন হবে না, কিন্তু আপনারা এটা নিয়ে ভাবুন। আমি নিজে গত 6 মাসে অন্তত 40 থেকে 50 হাজার কিলোমিটার ঘুরেছি, যাত্রা করেছি। কাশ্মীরের আপেল চাষির থেকে শুরু করে মাছ যারা সমুদ্র থেকে তোলে তাদের মধ্যেও ঘুরেছি। সবার একটাই সমস্যা, দাম পাই না, দাম নিয়ে বড্ড ফাটকা হয়। আমাদের একটা বাধা ব্যবস্থা দরকার। যারা চাকরি বাকরি করে বাধা পায়, তাই তারা একটা পরিকল্পনা করতে পারে সংসার চালাবো কি করে এই রোজগারের মধ্যে। তাই আবার আপনাদের কাছে আবেদন করছি, বিজেপিকে ভোট দেবেন না, স্বাধীন সংগঠন তৈরি করার কথা ভাবুন। সেটা কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নয়, কেউ আপত্তি করবে না, কেউ বাধা দেবে না। যা দল মনের ইচ্ছে হয় তাই করুন, কিন্তু কৃষকের বিষয়ে একটা স্বাধীন সংগঠন তৈরি করুন। আর 3, এই আন্দোলন এখনো চলবে। আপনাদের অনেকের মনে এই প্রশ্ন থাকবে যে লোকটা এসছে দিল্লি থেকে, কিছু জানে বলছে, তাহলে কি হবে? আগামী মে মাসের মাঝামাঝি যদি মোদী সরকার আইন বাতিল না করে, আমরা তাহলে ভারতের পার্লামেন্টে পদযাত্রা করব। লাখ লাখ কৃষক আমরা ওখানে যাবো, দেখি দিল্লি পুলিশ আমাদের আটকায় কিনা। আমরা গাড়ি ঘোড়া নিয়ে যাব না, আমরা ট্র্যাক্টর নিয়ে যাব না, আমরা পায়ে হেঁটে যাব। গতকাল আমরা 24 ঘন্টা ধরে দিল্লির চারিদিকে একটা রাস্তা আছে, হাইওয়ে আছে, তার নাম হচ্ছে কেএমপি এক্সপ্রেস, মানে পয়সা দিয়ে ওই রাস্তায় চড়তে হয়, টোল আছে। আমরা 24 ঘন্টা কেএমপি বন্ধ করে রেখেছিলাম। আমরা খবর পাচ্ছি যে কেন্দ্র সরকার ভাবছে পুলিশ দিয়ে আমাদের মেরে তুলে দেবে। আমরা তার জন্য প্রস্তুত। তাহলে আন্দোলন একটুও কমেনি। অনেকে বলছে চাষি কমে গেছে, ওখানে কমে তো গেছে, বাড়ি গেছে, এক ডাকে চলে আসবে। কিন্তু এখনো এখান 40 কিলোমিটার ট্রাক্টরের লাইন আছে। 40 কিলোমিটার কত দূর চিন্তা করে নি। এখান থেকে নওদা থানার বেশি, আর অনেক বেশি, আমতলা অব্দি হয়তো চলে যাবে। 40 কিলোমিটার ট্রাক্টরের লাইন এখনো দিল্লির বর্ডারে আছে। তাই এই আন্দোলন আছে, থাকবে, এবং নরেন্দ্র মোদীকে এই আইন বাতিল করতেই হবে। আর বাংলার ভোটে হারলে এই বাতিল করার কাজটা তাড়াতাড়ি হবে। তাই আপনারা সকলে অনেকক্ষণ ধৈর্য ধরে শুনলেন। আজকে আমার কি আবেগ হলো, আমি একটু বেশি বলে ফেললাম। হয়তো জজরা কেউ আমার বারণ করছে না, আপনারা আমাকে আপত্তি জানাননি, তাই একটু বেশি বলে ফেললাম। কিন্তু ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। আশা করি আমি যা বললাম আপনারা আমার সঙ্গে একমত হতে পারছেন। আর যদি একমত না হতে পারেন, হোক জনসভা, এটাকে আমরা পাবলিক হিয়ারিং এর মতো করবো। কারণ যদি এর বিরোধে কিছু বলার থাকে, প্রশ্ন থাকে, শুনতে, উত্তর দিতে আমরা বাধ্য, আমরা রাজিও। তাই সভাপতি মহাশয়কে আরেকবার ধন্যবাদ জানিয়ে, একটু ক্ষমা চেয়ে নিয়ে একটু বেশি বলার জন্য আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।